Our tested friend during our liberation war, they supported us. Not only that, after 75, when we mother, brothers, everybody, only we choose survive. So they get shelter. সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছু হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি সাধারণ মানুষ এবং অসাধারণ মানুষের জন্য খুবই ইন্টারেস্টিং। আওয়ামী লীগ এবং বিএনপি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সাথে বিএনপির লোকেরা কিন্তু ডক্টর ইউনূসকে সরাসরিভাবে থ্রেট দিয়ে বলেছে, 3 মাসের বেশি ক্ষমতায় থাকলে তোমার অবস্থা খারাপ হবে। তুমি 3 মাস পরে নতুন নির্বাচন দিয়ে বাংলাদেশকে প্রধানমন্ত্রী মুক্ত করবে। সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কে সঠিক মানুষ সেটা মানুষ সিদ্ধান্ত করে নেবে, কিন্তু ছাত্র সিদ্ধান্ত করে নিতে পারে না, এমন কথা কিন্তু জানিয়েছে বিএনপির বড় বড় নেতাকর্মীরা। সেই সাথে ডক্টর ইউনূস বলেছে, আমি 6 বছরের আগে আমার রাজত্ব থেকে নামবো না। সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে দেখতে পারবেন। আজকে এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইল স্ক্রিন থেকে দেখে আসি। দেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। তার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না, রাজনীতি করবেন না, এমনকি শেখ মুজিবের 2 কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এরপর প্রতিদিন জয় কোনো না কোনো সংবাদ মাধ্যমে শেখ হাসিনার নিজের, দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। ধীরে ধীরে পাল্টেছে তার বক্তব্য, নমনীয় হয়েছে দেশবাসীর প্রতি বিরূপ মনোভাবের, রাজনীতি নিয়ে কট্টর অবস্থান থেকে। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা। দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন জয়। জো বাইডেন বিদায় নিলে, ডোনাল্ড ট্রাম্প সরকারে আসলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পাল্টাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জয়। বলেন, অন্য কোনো দেশে আশ্রয়ের কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার। এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের ব্রিফিংয়েও উঠে আসে এই বিষয়টি। শেখ হাসিনার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। তিনি কি করবেন তাকে ঠিক করতে হবে। তার পরিকল্পনার বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। সম্মেলনে জানানো হয়, শেখ হাসিনা এবং বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। এর বাইরে শেখ হাসিনাকে নিয়ে 2 পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংবাদ করেছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে দেশ সংস্কারের জন্য কাজে নেমেছে এবং তারা যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তার আগ দিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে তারা জানাচ্ছে। তবে শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরবেন কিনা সেটি এখনো স্পষ্ট করে বলা যায় না। আগেই বলেছি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমি গতকালকের একটি আলোচনায় বলেছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কি হবে, তড়িঘড়ি করে নির্বাচন দিলে আরেকটি রাজনৈতিক সরকার আসবে এবং সেই রাজনৈতিক সরকারকে আন্দোলন করে পরিবর্তন করে যদি আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তাহলে আজকের যে সাংবিধানিক সরকারকে টপল করার জন্য পেছনে যত ছাত্র এবং জনতা তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখে এই যে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করার মতো প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগ রাখে, যে তার প্রমাণ তারা খন্দকার মুশতাকের ক্ষমতা গ্রহণের পর শেখ মুজিব হত্যাকাণ্ডের ইনডেমটি অধ্যাদেশ যে সংবিধানে সংযোজন করা হয়েছিল সেটি বাতিল করে ফাঁসির রায় কার্যকর করেছিল। সুতরাং
বোঝাই যাচ্ছে যে তারা এই গেম থেকে সরে যাওয়ার পরেও এখন এই নতুন তত্ত্বাবধায়ক সরকার যখন ঘোষিত হয়েছে, তাদের পছন্দের ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই ইউনূসকে তারা বলেছিল পদ্মা নদীতে চুবিয়ে মারবে, সেই নিয়তের নির্মম পরিহাস, যেই চেয়ারে বসে বলেছিলেন, সেই চেয়ারে বসেই ডক্টর ইউনূস এখন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। তো এখন মনে হচ্ছে যে নতুন সরকারের প্রতি তারা ধ্বংসাত্মক কিংবা ঘৃণা না ছড়িয়ে তারা চেষ্টা করবেন এই সরকারকে জনগণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যেসব রাজনৈতিক দলের সহযোগিতা দরকার, সেই সহযোগিতা তারা করতে চায়। এটা ধরনের একটা অপশন তারা ছুড়ে দিয়েছে। ছুড়ে দিয়ে তারা কি করতে চাইছে যে মাঠের যারা আওয়ামী লীগ রাজনীতিক আছে, ব্যবসায়ী আছে, তাদের অর্থনৈতিক যোগানদাতা যেসব প্রতিষ্ঠান আছে, তাদের জেনোসাইড সিম্পাথাইজার যারা আছে, তাদের যেন গণরোষে না পড়তে হয়, সেটার জন্য একটা সম্ভাব্য একটা ক্লজ, একটা অপশন তারা ওপেন করতে চাইছে যে না, তোমরা যদি পথে আগাতে চাও আমরা তোমাদের সহযোগিতা করব, যদি আমাদেরকে দায় মুক্তি দাও। দায় মুক্তির বিষয়টা যখন আসছে, তখন আমি আমার শুরুর বক্তব্য আবার শুরু করি যে হ্যাঁ, আমিও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক, এবং তাকে দেশে ফিরে আনার জন্য এরই মধ্যে গোপালগঞ্জের যে আওয়ামী লীগ তারা সম্মেলন করেছে, নিজেদের মধ্যে বলছে যে সড়ক অবরোধ করেছে। একটা সংবাদ দেখলাম যে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে। ইয়েস, আমরাও চাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে, কেননা শেখ হাসিনাকে ভারত স্পষ্টভাবে বলেছে যে ভারতের মাটিতে জায়গা হচ্ছে না শেখ হাসিনার। শেখ হাসিনার জায়গা তিনি চেয়েছিলেন যুক্তরাজ্যে, ব্রিটেনের কাছে। ব্রিটেন ডিক্লাইন করেছে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে। যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেবে না, কেননা শেখ হাসিনার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু এর সব ডিক্লাইন অর্থাৎ অস্বীকৃতি স্বীকার করে যদি শেখ হাসিনা অন্য কোথাও যান, সেক্ষেত্রে তার বিরুদ্ধে সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের যেসব ডকুমেন্টসের মধ্যে 300 শতাধিক লিখিত ডকুমেন্ট, ছাত্র হত্যাকাণ্ড আর অলিখিত ডকুমেন্ট অনুযায়ী 1000-এর অধিক বা 2000 শিক্ষার্থী জনতা পুলিশ হত্যাকাণ্ডের যে দায়, সেই দায় তার ঘাড়ে আছে এবং সেটার দায় নিয়ে তাকে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারের সম্মুখীন হতে পারে। সেই ঝুঁকি শেখ হাসিনা নেবেন না, এবং তার জন্য উইন উইন সিচুয়েশন হবে যদি সে বাংলাদেশে ফেরত আসে। তাতে কি হবে, একটা গণতান্ত্রিক সরকার কিংবা এই ইউনিসের সরকার যখন ক্ষমতায়, তখন তো তাকে আর পিছিয়ে মেরে ফেলা যাবে না, বরঞ্চ তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলার একটা সুযোগ তৈরি হবে। বিচার কাজ চলবে, হয়তো সাজা শেষে তার মুক্তি হবে, তিনি আবার রাজনৈতিক জীবনযাপন করতে পারেন, অথবা রাজনীতি থেকে চিরতরে অবসর নিতে পারেন, কিন্তু দেশের মাটিতেই থাকতে পারেন। তো এই ধরনের রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আমি কেন চাই এবং গোপালগঞ্জের মানুষ কেন চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক, কারণ একটাই, সেটি হলো যে এই গণহত্যার তো বিচার হতে হবে। তো যেই গণহত্যার সবচেয়ে বড় আসামি যদি বাইরে থাকে, তাহলে আপনি কার বিচার করবেন? ইতিহাস তাকে তো ক্ষমা করবে না। যে ছোট্ট শিশুটি বারান্দায় বসে আকাশে কিসের এত গোলাগুলির শব্দ শুনতে গিয়েছিল, কিংবা তাকে যে গুলি করে হত্যা করা হলো, ছাদে যে হেলিকপ্টার ওড়ার অভাবনীয় দৃশ্য দেখতে চেয়েছিল, তাকেও যে গুলি করে হত্যা করা হলো, মাদ্রাসার যে ছাত্রটি বুকে কলেমা বেঁধে পরিবর্তনের জন্য রাস্তায় নামলো, তাকেও গুলি করে হত্যা করা হলো। সেই যে 69-এর গণ অভ্যুত্থানে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান যেমন বুকের মধ্যে চিরকুট লিখে বলেছিলেন, মা আমি দেশের জন্য যাচ্ছি, ঠিক আজকে একটি চিরকুট আমরা দেখছি জবাব দাও, এই বন্ধের এভাবে লাঞ্ছিত করছো কেন, পাকিস্তানি হানাদার বাহিনীর মতো সেটা জবাব দাও, তোমাদের ওইটাই যাবে কমেন্ট। আমরা এখন অনলাইনে সরব থাকবো আর সেফ থাকবো সবাই, এটুকু একটা নির্দেশনা সবাই সেফ থাকতে হবে। হ্যাঁ, সবাই যে কজন কিছু করে যাবেন আমাদের তালিকা মানুষের সবাইকে সেফ থাকতে হবে। মানুষের ছাত্র আপনি শুধু একটু ফিরে দেখেন, আমরা ছাত্রলীগ আপনার সাথে বিমানি করি না, আমরা রাজপথে রক্ত দিছি, আমরা জীবন দিছি, আমরা প্রয়োজনে আবার দিব, 1000 বার জন্ম নিব প্রয়োজনে, আমরা আপনার সাথে বিমানি করি না, কখনো করবো না। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স শেখ হাসিনার সন্তান জনাব সজীব ওয়াজেদ জয়ের একটা সাক্ষাৎকার ছাপিয়েছে। সেটা শুরুতে এক্সক্লুসিভ লিখে দেওয়া আছে। আসলে লিখে দেওয়া জরুরি ছিল না, এটা আসলে এক্সক্লুসিভ একটা সাক্ষাৎকার। এখানে কিছু কথা বলা হয়েছে যেগুলো আমাদের বর্তমান সরকার এবং তার ভবিষ্যৎ বা বাংলাদেশের ভবিষ্যতের সাথেও খুব সিরিয়াসলি কানেক্টেড। আমি মনে করি আমাদের প্রত্যেকের এটা নিয়ে ভাবা দরকার। এটাকে জাস্ট কথার কথা হিসেবে উড়িয়ে দেওয়া ঠিক হবে না, এবং একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের সামনে এসেছে বলে আমরা সেটাও ধারণা করতে পারি। উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছেন আমি একটু পরের দিকে বলছি। তার আগে অপ্রধান কথা যেগুলো, তাও খুব ছোট না, আর তার ভবিষ্যৎ পরিকল্পনার আঁচ পাওয়া যাবে। সেটা হচ্ছে এই যে বিরাট গণঅভ্যুত্থান হলো, তাতে যা যা হয়েছে, এই প্রথম দেখা গেল সরকারের দায় নেওয়া হচ্ছে। একসময় তো বলা হয়েছিল পুলিশের গুলিতে কোনো স্টুডেন্ট মারা যায়নি, কিছুই হয়নি। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা একটা পর্যায়ে 2-1 দিন আগে পতনের তারা স্পষ্টভাবে বলেছিলেন পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। এখানে জনাব সজীব ওয়াজেদ জয় যেটা করেছেন সেটা হলো তিনি বলেছেন যে হ্যাঁ, পুলিশের গুলিতে মারা গেছে বা মানুষের উপরে নানান রকম সংকট তৈরি হয়েছে, কিন্তু কোনো কিছু তার মায়ের নির্দেশে হয়নি। উনি বোঝাতে চেয়েছেন যে সরকার একটা বিরাট মেশিনারি, এর মধ্যে সব মানুষ যে কথা শোনে তা না। তার মা ক্যাটাগরিক্যালি নাকি নিষেধ করেছিলেন ছাত্রদের উপরে যাতে কোনো রকম গুলি না চলে, কিন্তু সেটা মানা হয়নি বেশ কিছু জায়গা থেকে। এই অপরাধগুলো সংশ্লিষ্ট সেসব মানুষের। আমি বহুদের একটা কথা বলতাম পুলিশ সম্পর্কে, এটা আমাদের নিশ্চয় যারা শুনেছি তাদের মনে থাকার কথা, যে আপনাকে কেউ ইললিগাল কোনো আদেশ দিয়েছে, এটা আপনার ডিফেন্স হবে না।
কারণ আপনি কোনো ইল্লিগাল কাজ করতে বাধ্য নন। যেহেতু আপনি বাধ্য নন, তাই ইল্লিগাল কাজ করলে তার মাসুল দিতে হতে পারে। ঠিক তাই হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি, তার সব দায়িত্ব চাপানো হচ্ছে ব্যক্তির ওপরে, কিন্তু স্বীকৃতি আছে। নাম্বার 2 হচ্ছে জনাব সজীব ওয়াজেদ জয় দলের নেতৃত্বে আসছেন সম্ভবত। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি জানান যে তার মা এই টার্মের পরই রিটায়ার করতেন এবং পরিস্থিতি যদি সেরকম হয় তাহলে তিনি এই দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন তাদের নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ টেক বলে আমি মনে করি। নাম্বার 3 হচ্ছে তিনি বিএনপির সাথে এক ধরনের সহযোগিতার কথা বলছেন। উনি বেগম খালেদা জিয়া যে ভাষণ দিয়েছেন সম্প্রতি, যেখানে তার অতীত ভুলে যাবার কথা বলা হয়েছে, তিনি সেটাকে কনগ্রাচুলেট করছেন, তিনি সেটাকে এন্ডোর্স করছেন, করে বলছেন তারা বিএনপির সাথে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করতে প্রস্তুত। আমরা ইঙ্গিতগুলো খেয়াল করে রাখি। বিএনপির সাথে কাজ করতে প্রস্তুত এবং কিভাবে প্রস্তুত সেটা এই সরকার নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের মানে এটা আওয়ামী লীগের পরিকল্পনা বা সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনা, এটা মনে করার কোনো কারণ নেই। আওয়ামী লীগের পরিকল্পনা কারা দেয় আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আসছি সে জায়গায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথার জায়গাটায় আসি। সেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় ক্লেইম করছেন তার মা ভারতে পালানোর আগে পদত্যাগ করেননি। তিনি এক্স্যাক্টলি যা বলেছেন আমি সেটা পড়ি। মাই মাদার নেভার অফিসিয়ালি রিজাইন্ড, শি ডিডন্ট গেট দ্য টাইম, Hasina's son Sajib Wajed Joy told Reuters from Washington. Abar quote, she had planned to make a statement and submit her resignation, but when the protesters started marching on the Prime Minister's residence and there was no time, my mother wasn't even packed. As far as the constitution goes, she is still the Prime Minister of Bangladesh. খেয়াল করছি আমরা। তিনি বলছেন তার মায়ের একটা পরিকল্পনা ছিল পদত্যাগ করার, কিন্তু যখন অভ্যুত্থানকারীরা গণভবনের দিকে আসতে শুরু করেছে তিনি আর সময় পাননি, এমনকি তিনি তার বাধা ছাদাও করতে পারেননি, তিনি তার সাথে জিনিসপত্র নিতে পারেননি, এই ধরনের একটা কথা বলা হচ্ছে। সেটা বলে যেটা জরুরি কথা, যেহেতু তিনি পদত্যাগ করেননি, দ্য পার্সন ইজ ক্লেইমিং, সজীব ওয়াজেদ জয় ক্লেইম করছেন তিনি বাংলাদেশের স্টিল বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আমরা আসবো। He said though the president had dissolved parliament after consulting with military chiefs and opposition politicians, the formulation of a caretaker government without the prime minister actually formally resigning can be challenged in the court. Without formally resigning, তার মানে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হলো এবং পার্লামেন্ট ডিসলভড হলো। এখানে বলা হচ্ছে সেনাপ্রধানের মতামত নিয়ে প্রেসিডেন্ট পার্লামেন্ট ডিসলভ করেছেন, যেখানে প্রাইম মিনিস্টার রিজাইন করেননি, এটা কোর্টে চ্যালেঞ্জড হতে পারে। আমি আসবো এই জায়গাগুলোতে। তারপর উনি বলছেন যে নেক্সট ইলেকশন আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারে, এবং এর আগে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সেই ইলেকশনের আগে তার মা বাংলাদেশে যাবেন। উনি বলছেন একটা পর্যায়ে, আই এম কনফিডেন্ট দ্য আওয়ামী লীগ উইল কাম টু পাওয়ার, ইফ নট উইল বি দ্য অপোজিশন। তারপরে যে খালেদা জিয়ার কথা বললাম, এবং তারা 3 মাসের মধ্যে ইলেকশন চাইছেন। এই হলো গুরুত্বপূর্ণ অংশটা। তার মানে প্রথম কথাটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় কি কথার কথা বলছেন। আমরা খেয়াল করছি তার মা পালিয়ে যাওয়ার পর থেকে উনি খুব নিয়মিত ভারতীয় মিডিয়ার সাথে সবচেয়ে বেশি কথা বলছেন। এই রয়টার্সও ভারত থেকে তার আসলে ইন্টারভিউ নিয়েছে। এটা উনি যে ক্রমাগত চ্যানেলগুলোর সাথে কথা বলছেন, মিডিয়ার সাথে, পত্রিকার সাথে কথা বলছেন, টিভির সাথে কথা বলছেন, আমি তার অনেকগুলো সাক্ষাৎকার দেখার চেষ্টা করেছি। আমরা খেয়াল করব তার কথার মধ্যে এক ধরনের ইনকনসিস্টেন্সি ছিল। শুরু থেকে তিনি যেসব প্রশ্ন তার মতো করেই হয়তো জবাব দিয়ে দিয়েছিলেন, যে তার মা রাজনীতি করবে কিনা, তার পরিবার রাজনীতি করবে কিনা। তিনি খুবই ফেড আপ ভাব দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে তার পরিবার এই জনগণের উপরে ফেড আপ, তার মা এই জনগণের উপরে ফেড আপ, কারণ তার মা অনেক কিছু করেছেন এই জাতির জন্য, কিন্তু এই জাতির জন্য করতে গিয়ে শেষ পর্যন্ত তিনি সেটা রিওয়ার্ডেড হন নাই। কারণ বলা হচ্ছে যে তার মায়ের উপরে খেপে গেছে তাকে। উনি বলেছিলেন একটা বাংলা ইন্টারভিউতে, বাংলার জনগণ তার মাকে বের করে দিয়েছে। সো উনি খুবই দুঃখ পেয়েছেন, যেহেতু অনেক উন্নয়ন করেছেন ইত্যাদি ইত্যাদি। পরে সেই কথাগুলো পাল্টে গেল আস্তে আস্তে। বললেন যে তাদের নেতাকর্মীদের পাশে তার দল থাকবে, তিনি থাকবেন, কিন্তু সর্বশেষ এখন রয়টার্সের সাথে আসলে, এবং রয়টার্সের সাথে ইন্টারভিউ মানে হলো এটার ইন্টারন্যাশনাল ট্র্যাকশন অনেক বেশি হবে, বিশেষ করে পশ্চিমে অনেক বেশি ট্র্যাকশন হবে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একেবারেই সুনির্দিষ্ট একটা পরিকল্পনার অংশ, এবং এই পরিকল্পনা নিশ্চিতভাবেই জনাব ওয়াজেদ জয়কে দেয়া হয়েছে। এবার যদি খোলাখুলি বলি, পরিকল্পনা ভারতের বক্তব্যই তিনি আসলে আমাদের সামনে নিয়ে এসেছেন, এবং আমরা এর মধ্যে নিউজ দেখেছি নিশ্চয়ই। শেখ হাসিনা দীর্ঘদিন ভারতে থাকবেন, যেহেতু তিনি ইউকেতে যেতে চেয়েছেন এবং ইউকে তাকে আশ্রয় দেবে না, জানিয়ে দিয়েছে আমেরিকা যাওয়া সম্ভব না, আমেরিকা তার আশ্রয় দূরে থাকুক, তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। এবং ভারত জানিয়েছে যেহেতু ভারতের শরণার্থী বিষয়ে কোনো নীতিমালা নেই, তাকে শরণার্থী বলা যাবে না, কিন্তু তাকে ভিসা এক্সটেন্ড করে তাকে রাখা হবে। সো এখানে একটা কনস্পিরেসিস প্লট আমরা বুঝতে পারছি। তার মানে সারা পৃথিবীর সামনে এই মুহূর্তে বাংলাদেশের যে সরকারটা আছে তার ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন করছেন। যদিও আমরা খুব ভালোভাবেই জানি যে বর্তমানে বাংলাদেশের সংবিধান আদতে কার্যকর আছে কিনা। একটা গণঅভ্যুত্থানের পর এই সংবিধান কার্যকর থাকার কথা না, কারণ সংবিধান কার্যকর থাকলে বা সংবিধান মতো সব কিছু হলে সরকারটাই হতে পারতো না। শেখ হাসিনার পদত্যাগের পর যা যা ঘটার কথা ছিল সেগুলো কোনো কিছুই সংবিধান অনুযায়ী ঘটছে না, আমরা যদি তার পদত্যাগ ধরেও নেই।
তাহলে আমরা খেয়াল করছি বাংলাদেশের এই মুহূর্তে সরকারটা নিশ্চয়ই সংবিধান ফলো করে হচ্ছে না, এবং একটা গণঅভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ই হলো সংবিধান। তাহলে যদি আপনি ট্রুলি সংবিধানের প্রশ্ন তৈরি করেন, সেটা সাংবিধানিক হয়নি। এবং আমি বহুবার বলেছি, আপনারা অনেকেই জানেন, আমরা আগে যে কোনো কাজ সংবিধান বহির্ভূত কাজও করে নিতে পারি, সেটাকে আমরা পরে চাইলে না, এটাকে ইনফ্যাক্ট পরে একটা পরবর্তী সংসদে সেটাকে র্যাটিফাই করে নিতে হবে, একটা সংশোধনীর মাধ্যমে সেগুলোকে ঠিকঠাক করে নিতে হবে। আমরা একাদশ সংশোধনী করেছিলাম এরশাদের পর যা ঘটেছিল সেটা করার ক্ষেত্রে। উনি প্রশ্ন তুলছেন এবং উনি বলছেন কোর্টে গেলে এটা বাতিল হবে। আমাদের বিপদের আরেকটা জায়গাও নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, চিনে উঠতে পারছি, কারণ আপনি কোর্টে যদি যান তাহলে সেটা হতে পারে। এখন বাংলাদেশের সুপ্রিম কোর্ট পুরোটা, সেটা হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ মিলে পুরোটাই সরকারের। যদি পুরোটাই সরকারের হয়ে থাকে তাহলে আমাদের পক্ষে আসলে কতজন বিচারককে সরানো সম্ভব, কতজনকে আসলে এভাবে চেঞ্জ করা যেতে পারে। এখন বিপদটা আমরা খেয়াল করি, হাইকোর্টের কোনো একটা বেঞ্চে গিয়ে কেউ এটা রিট করলো, রিট শুনানি হবে, কবে হবে, কি হবে, এটা ডকুমেন্ট কি পাওয়া যাবে সেটা পরের কথা, কিন্তু একটা রিট হতে পারে, এবং সেই রিট আমরা ইঙ্গিত পেয়ে গেছি ওনারা কি বলছে সেগুলো বলার ক্ষেত্রে। এখন রিট বন্ধ করার একটা উপায় আছে, সেটা হলো আপনি জরুরি অবস্থা জারি করলে রিট বন্ধ করা যায়। আমাদের মনে থাকার কথা ১/১১ সরকার দীর্ঘদিন দেশে জরুরি অবস্থা জারি করে রেখেছিল, কারণ আমরা জানি জরুরি অবস্থা জারি করার মধ্যে আমরা জরুরি অবস্থা শুনে অনেক ভয় পেয়ে যাই কি না কি হয়েছে। জরুরি অবস্থায় মোটা দাগে আসলে যেটা হয় সেটা হচ্ছে আপনার আমাদের যে সংবিধানের মৌলিক অধিকারগুলো আছে এগুলো স্থগিত থাকে, এগুলো বলবৎ। আপনার যদি সেগুলো ক্ষুণ্ণ হয় আমরা কি করি, হাইকোর্টে রিট করতে যাই, সেই রিট করার ক্ষমতা চলে যায়। এমনকি আপনি জরুরি অবস্থার সময় চাইলে কোনো আইন বিধান প্রণয়ন করতে পারেন যেটা ওই মৌলিক আমাদের অধিকারগুলোর সাথে সাংঘর্ষিক হবে। সো আপনি রিট বন্ধ করার জন্য কি তাহলে জরুরি অবস্থায় যাবেন? এবং জরুরি অবস্থা যদি জারি করা হয় সেটা এই সরকারের জন্য একটা বিরাট নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়াবে। সো এই ধরনের একটা পরিস্থিতি সামনে আছে, যেটা দিয়ে আমরা বুঝতে পারছি সরকারকে ডিস্টেবিলাইজ করার একটা সুনির্দিষ্ট, এবার বলে ফেলি, ভারতীয় পরিকল্পনা, যেটা জনাব জয়ের মুখে খুব গুছিয়ে তুলে দেওয়া হয়েছে। উনি এত গুছিয়ে কথা বলার মানুষ টানুষ নন, আমরা দেখেছি তো উনি কীভাবে কথা বলেন, কী কথা বলেন। তাহলে আমাদের সামনে একটা খুব বড় পরিকল্পনা আশঙ্কা এসে হাজির হয়েছে। এবং উনি বিএনপির সাথে এক ধরনের, খুব হাসি পায় এখন বিএনপির সাথে উনি ডেমোক্রেটিক রাজনীতি করতে চান, ডেমোক্রেটিক রাজনীতি কথা বলতে চান। আরেকটি ইন্টারভিউতে বলেছিলেন যে এই দুটো বড় দলকে বাদ দিয়ে কীভাবে দেশে গণতন্ত্র হবে। খুব ফানি লাগছে, কিন্তু বলছে আজকে যেহেতু তারা গর্তে পড়েছে তাই এখন বিএনপির হাত ধরার চেষ্টা করছেন। আমি জানি না অন্তত এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগের সাথে এই ধরনের কোনো একই অ্যালাইনমেন্টে কথা বলবে কিনা, সেটা এই দেশে বিএনপির ক্রেডিবিলিটিকেও প্রশ্নের সামনে নিয়ে আসবে। যাই হোক, বটম লাইন হচ্ছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সজীব ওয়াজেদ জয় ক্লেম করছেন, আমাদের সরকারের পক্ষ থেকে তার পদত্যাগ পত্র দেখানোর চেষ্টা হতে পারে। আমি এরপর তারা কি বলবে তাও বলতে পারি, তারা বলবে এটা তৈরি করা, এটা মিথ্যা, ইত্যাদি ইত্যাদি। কারণ এখানে একটা চক্রান্ত আমি দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি আমাদের সরকার এই ব্যাপারে খুবই সতর্ক থাকবে, এবং তার চাইতে জরুরি কথা আমাদের জনগণ সতর্ক থাকবে। আমাদের যে বিজয় হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি, সেই বিজয়টা অত্যন্ত সিরিয়াসলি সিমেন্টেড হওয়ার আগ পর্যন্ত, এটা একেবারে শক্ত ভিত্তির উপরে দাঁড়ানোর আগ পর্যন্ত আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। এই বিকাশ রাশেদ, এই কতদিন বলছো তুমি কথা দেন দাদু, আবার তুমি বলতে কথাটা 3 মাসের বেশি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকতে পারবে না। সে কি বলছে, কতদিন বলছে, এখানে শেষ না, আরো আছে, কাজ করো। এই মুসলিমের ওকে খবর দাও, 2-4 জোড়া রূপসা আছে না, রূপসা, ওগুলা তোমরা কালেকশন করো। পিঠের মধ্যে রূপসা দিয়া অনেক ভালোবাসতে হবে। গরিব বিকাশ খুর কোথাকার। এই শোনো, সে কি বলে, কি বলতে চায়, এরা কারা বাবু, কোথা থেকে এরা আসে? এরা কোনো সরকারকেই শান্তি দেয় না, এরা চায় বিকাশ ব্যবসা চালু থাকুক, এদের ধান্দা ঠিক থাকুক। বেটা ক্ষমতায় বসতে পারলোই না, তোমরা এগুলা কি বলছো? বাকি অংশ শোনাও, সে কি বলতে চায়, ডিটেলস শোনাও এডিটর। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়েছে, গতকাল গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাদের তথ্য লেগেছে অন্তর্বর্তীকালীন সরকার তপস্যায় করলো বাংলাদেশকে শাসন করবে, ক্ষমতায় থাকবে, সেটি তারা বলে নাই। বন্ধুগণ, আমরা এটা দেখেছি ফখরুদ্দিন মইনুদ্দিনের রহমান, তারা 3 মাসের জন্য এসে 2 বছর ক্ষমতায় ছিল। আমরা কি আরো ফখরুদ্দিন মইনুদ্দিনের বিরুদ্ধে দিব? আমরা অনির্বাচিত সরকারকে সর্বোচ্চ 3 মাসের সুযোগ দিতে চাই। এক কাজ কর রাশেদ বাবা, কাজ করে ভাত খা। জাতি থেকে বিকাশ করে আর কত খাবা? কোটানি আন্দোলন করতে মেধাকে এস্টাবলিশ করতে গিয়া কিন্তু হইয়া গেছে বিকাশ রাশেদ। আর তোমাদের এই বিকাশ গংরা আছে, এদেরকে এই জাতি ভালো করে চিনে। এদেরকে এক কাজ করো, এই পাবনাতে পাঠাইয়া এদেরকে আটকাও। দেখেন, আমি শক্ত ভাষায় বলতে চাই, এই রাশেদের মতন বিকাশ গংদেরকে, মানে ল বাজেটের রাজনীতিবিদ তো এরকমই হয় আর কি, একটু ফ্লোর পাইছিল আওয়ামী লীগ সরকারের আমলে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গিয়া এক ধরনের এই রাশেদরা কিন্তু ওই সময় জায়গা উঠছে। আপনি দেখেন এদের উত্থান, এদের অ্যাক্টিভিটিস সবসময় সুবিধাবাদী অবস্থানে। আরে বাবা, তোমার থেকে তোমার পরিদাতা রাজনীতিবিদ যারা, তারা বলতেছে যে ফাইন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনর্জীবিত করার জন্য ডক্টর ইউনূসের যে রাষ্ট্র সংস্কার কাঠামো, সেইটা একটা সময় দিতে হবে। তারেক জিয়া বলতেছে সময় দিতে হবে। তারপরে ভাই আন্দালিব রহমান পার্থ বলতেছে সময় দিতে হবে। তোমার দাদার বয়সী জামাতের যিনি আমির আছেন তিনি বলতেছেন সময় দিতে হবে। তোমরা কারা? এরা কারা? কই থেকে আসে? হ্যাঁ, দেখেন এদের কোনো কাজকর্ম নাই।
আওয়ামী লীগ সরকারের সময় যখন এরকম বক্তব্য দিছে অনেকের কাছে আপনাদের ভালো লাগছে। আমি কিন্তু এদেরকে বিকাশ গং হিসাবে অনেকগুলো ভিডিও আগেও করছি, কারণ এরা অলওয়েজ ধান্দাবাজি মেন্টালিটিতে থাকে। তখন মনে হয়েছে যে এত বিএনপি জামাত ক্ষমতা ছিল না, ইয়েস রাশেদ আমাদের কথা বলতেছে। তো এখন ডক্টর ইউনূস ক্ষমতায় বসতে না বসতে সারা বাংলাদেশের মানুষ যেখানে দলমত নির্বিশেষে মনে করছে ইয়েস আমাদের একটা সুন্দর রাষ্ট্র কাঠামো দরকার, এরপরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে যেখানে ভোটের অধিকার সবাই থাকবে, সবাই ভোট দিবে, দেন যারা নির্বাচন করবে, নির্বাচনে আসবে, তারা রাষ্ট্রকে পরিচালনা করবে। সামনে একটা সিলেবাস থাকবে যে হ্যাঁ একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়। যেহেতু এই 53 বছরে আমাদের হাতে বিকল্প ছিল না, প্রধান দুইটা দল আওয়ামী লীগ এবং বিএনপির বাহিরে এখানে বিকল্প ছিল না। মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত হইয়া বিএনপিরে ভোট দিত, আবার বিএনপির উপর বিরক্ত হইয়া আওয়ামী লীগের ভোট দিত। দুই সরকারই রাষ্ট্রকে অবৈধভাবে ক্ষমতাকর রাখার জন্য নির্বাচনকে ম্যানুপুলেট করা ট্রাই করেছিল। শেখ হাসিনা পারছিল, বিএনপি পারে নাই, একবার কইরো পদত্যাগ করতে হয়েছে। এখন ডক্টর ইউনূসের এই সরকার এখানে যারাই আছে, অনেকে হয়তো সামান্য আই ডোন্ট নো তাদের সম্পর্কে আলোচনা আছে, প্রয়োজনে তাদেরকে বদলানো হোক। উপদেষ্টা পরিষদে যাদের একটু এক্স ব্যাকগ্রাউন্ডে দুর্নীতি আছে অথবা স্বজনপ্রীতি মেন্টালিটি আছে তাদেরকে বদলানো, কিন্তু রাশেদের বক্তব্যটা ছিল না। রাশেদের বক্তব্য হচ্ছে 3 মাস পরে ক্ষমতা ছেড়ে কার হাতে দিবে, পাশ করার চিন্তা করো, তোমাদের হাতে। বিকাশ ব্যবসা করা এদের উত্থানের কথা খেয়াল আছে তো? এই গণ অধিকার পরিষদের এই রাশেদরাই একসময় তারেক দেখছেন না কোন আওয়াজ দিছে, রৌনের কোয়া কোয়া পুটকিটা কিন্তু একই জায়গায়, হ্যাঁ তারেকও লাফায় রাশেদও লাফায়। তো এখানে এদের স্টার্টিংয়ে যখন এই মানে কি বলে যে কোটা আন্দোলনে এরা সামনে আসছিল তখন বলছিল যে প্রবাসীরা আপনাদের বউদের যার যার কাছে টাকা আছে, স্বর্ণ আছে, এগুলো আমাদেরকে দিয়ে দেন। খেয়াল আছে আপনাদের? আমি নিজে ভিডিওটা করছিলাম। এদেরকে আমার মনে হয় যে শক্ত হাতে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এখনই এদেরকে আটক করা দরকার, কারণ ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্য দিয়েছিলেন যারাই বিষ বাষ্প ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ধরনের দালালদের বাংলার জমিন থেকে এদের বিকাশ ব্যবসা বন্ধ করতে হবে। এরা কোনো কর্ম করে, আপনি দেখছেন এদের কোনো প্রতিষ্ঠান আছে, কোনো চাকরি করে, পাবলিক ফান্ডেতে বিকাশ নেয়, সেই বিকাশ দিয়ে খায়, গাড়ি বাড়ি কইরা এই রাজনীতি পেট মোটা করছে। কি অবস্থা ছিল তোর ভাই? দেখেন এদেরকে দেখলে পায়ের রক্ত চিনচিনাইয়া মাথায় ওঠে। কারণ কি কোনো একটা সরকারকে এরা শান্তি দেয় না। আগে মনে করছিলাম না তো আওয়ামী লীগ দুর্নীতি করে এরা কথা বলে, এখন তো ভাই এদের আসল রূপ বুঝছি। কারণ কি দেশ যদি স্বাভাবিক হয়, রাষ্ট্র যদি সিস্টেমে চলে আসে, তখন এদের কিন্তু ভাত নাই। কারণ কি মানুষের আর এরকম বিকাশ গ্রুপের দরকারও নাই, মানে চেতনা বা বিভিন্ন নাম ভাঙাইয়া বিদেশ থেকে টাকা পয়সা এদের কাছে আর যাবে না। এরা তো টেনশনে আছে। নির্বাচন হলে যদি বিএনপি আসে এরা বিএনপির বিরুদ্ধে কথা কইব, যেই আসে এদের কাজই হচ্ছে মানুষকে উস্কানো, এদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে এদেরকে লটকানো হোক, যেন এই ধরনের অ্যাক্টিভিটিস একটা সরকার বসতে না বসতে এগুলা যেন আর কেউ করার সাহস না পায়। আপনাদের মন্তব্য আশা করছি কমেন্টে। ভালো থাকবেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।